আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিজিএম স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে থেকে কি বোর হয়ে গেছো? বোর হইও না। সারাদিন হাসি খুশিতে খেলাধুলায় মেতে থাকবে। তোমাদের সুন্দর হাসিতে দূর হয়ে যাবে পৃথিবীর শত আবর্জনা। তোমাদের নির্মল হাসিতে জেগে উঠবে আগামীর সোনালী স্বপ্ন। এই প্রত্যাশায় শুরু করছি আজকের বিজ্ঞান অনলাইন ক্লাস। আজকে আমরা পড়ব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার রকমের জিনিস। হাঁড়ি, পাতিল, কীট, পতঙ্গ, মানুষ, মশা মাছি, তেলাপোকা, মাকড়সা, আম, জাম, কাঁঠাল, কত কিছু। তো সবই কি একই রকম? না, একই রকম না। কারো জীবন আছে, কারো জীবন নেই। যাদের জীবন আছে তাদেরকে কি বলে? জীব। আর যাদের জীবন নেই তাদেরকে জড়। এই জীব জড় নিয়ে আমাদের পরিবেশ। এই যে ব্যাঙের ছাতা, শ্যাওলা, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এই সব জীব নিয়ে গঠিত হয়েছে জীবজগৎ। আজকে আমরা এই জীবজগৎ নিয়ে আলোচনা করব। এই যে জীবের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যর কারণে জীবগুলোকে জড় থেকে আলাদা করা হয়েছে। জীবের বৈশিষ্ট্যগুলো আমরা সেই ক্লাস 3 থেকে পড়ে আসছি, মনে আছে? যে বৈশিষ্ট্যগুলো হলো চলন, খাদ্য গ্রহণ, রেচন, প্রজনন, অনুভূতি, বৃদ্ধি, শ্বাস প্রশ্বাস, মনে আছে এগুলো? এই যে চলন মানে হচ্ছে জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কিছু জীব কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই যে উদ্ভিদ মানে কি? গাছ যখন বেড়ে ওঠে ডগাটা কি হয়? নড়াচড়া করে। কোনো জড় পদার্থ কি তা পারবে? কখনো পারবে না। খাদ্য গ্রহণ, প্রত্যেকটা জীব কি করে? খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ না করলে কোনো জীব বাঁচতে পারে না। কিন্তু কোনো জড় পদার্থ কি খাদ্য গ্রহণ করে না। প্রজনন জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রজনন মানে হচ্ছে বংশ বিস্তার। জীব নিজের মতো অনেক জীবের জন্ম দিতে পারে। কোনো জড় কি তা পারে? কখনো পারে না। একটু তোমরা লক্ষ্য করো ভালো করে। এই যে এই চিত্রটা দেখতেছো? এই যে এখানে দেখো, এটি কি? একটা উদ্ভিদটা যখন বেড়ে উঠবে ডগা নড়ে উঠে। আর এই যে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এটা কি? একটা মাছ। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এগুলো কি? জীব। এই টেবিলটা থেকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না। তুমি যখন ওকে নিয়ে যাবে ও যেতে পারবে। তাহলে এগুলো হচ্ছে জড়। এই যে বই, এই বইয়ের মতো আমরা হাজারটা বই তৈরি করতে পারবো, কিন্তু এর থেকে একটা নতুন বই সৃষ্টি হবে না। বুঝতে পারছো? এগুলো হচ্ছে জড়। তাহলে এগুলোকে আমরা জীব কেন বলবো? ওদের খাদ্য গ্রহণ, এই যে ওরা খাবার খেলে আমরা দেখি, কিন্তু একটা টেবিলে বসে তুমি হাজার রকমের খাবার খাও, কিন্তু টেবিলটা কি সে খাবার খায়? কখনো খায় না। তাহলে এগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য। আর কি আছে? অনুভূতি। যে আমরা যদি তোমাদের ধরো একটা পায়ে আঘাত পাও, যদি একটু হাত কেটে যায়, তুমি কি ব্যথা অনুভব করো, কিন্তু একটা জড় পদার্থ কি সেটা অনুভব করতে পারে? কখনো পারে না। বৃদ্ধি, জীব জন্মের পর থেকে কি ধীরে ধীরে বৃদ্ধি পায়। কোনো এই যে টেবিলটা বা চেয়ারটা, তোমার ওই বইটা কি আস্তে আস্তে বড় হয় না। ও যেরকমের সাইজের ছিল সেরকমই থাকবে। শ্বাস প্রশ্বাস, এই যে জীব জন্মের পর থেকে মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত কি শ্বাস প্রশ্বাস কি অব্যাহত থাকবে। এগুলো সব কি জীবের বৈশিষ্ট্য। তারপর কি? রেচন, যে জীব দেহে উৎপাদিত বর্জ্য পদার্থগুলো যে প্রক্রিয়া বাহির হয়ে যায়, এটাকে কি বলে? রেচন। এই যে আমরা মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এগুলো হচ্ছে কি? রেচন প্রক্রিয়া। এগুলো হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার বিজ্ঞান বইয়ের 12 পৃষ্ঠায় আছে। তোমরা তোমাদের বিজ্ঞান বই খাতাগুলো খুলে এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেলো। এখনই আমার সাথে সাথে লিখবে, কেমন? লক্ষ্মী ছেলের মতো এখনই লিখে ফেলো। বিজ্ঞান বইয়ের কত পৃষ্ঠায়? 12 পৃষ্ঠায় আছে।
সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখবে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, বলতে পারবে তো? অবশ্যই পারবে। এখন শিখে ফেলবে ও লিখে ফেলবে। এরপর এই যে জীবের এক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যর কারণে জীবকে একটা আধুনিক শ্রেণীকরণ করা হয়, জীবদের একটা কি আধুনিক শ্রেণীকরণ করা হয়। 1978 সালে বিজ্ঞানী মার্গুরিস ও হুইটেকার জীবজগতের একটি আধুনিক শ্রেণীকরণ করে। এই শ্রেণীকরণে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করে। তাহলে কয়টি রাজ্যে? 5টি রাজ্যে জীবজগৎকে ভাগ করা হয়। তোমাদেরকে প্রশ্ন করতে পারে জীবজগতের আধুনিক শ্রেণীকরণ করেন কে? তাহলে বলতে পারবে তো? 1978 সালে বিজ্ঞানী মার্গুরিস ও হুইটেকার জীবজগতের আধুনিক শ্রেণীকরণ করেন। এই শ্রেণীকরণে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? 5টি রাজ্যে। দেখে আমার সাথে সাথে এখনই লিখো। রাজ্য 1, মনেরা, জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা খুবই ক্ষুদ্র, যেমন রাইজোবিয়াম। ক্ষুদ্র মানে ছোট, এর জন্য ওদেরকে কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। রাজ্য 2, প্রোটিস্টা, এদের সুগঠিত নিউক্লিয়াস আছে, এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, যেমন ইউগ্লেনা, এমিবা ইত্যাদি। রাজ্য 3, ফাঞ্জাই বা ছত্রাক, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা এককোষী বা বহুকোষী হয়, দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। পরভোজী বুঝো? খাদ্যের জন্য অন্যের উপর যে উদ্ভিদরা নির্ভর করে তাদেরকে, উদ্ভিদ বা প্রাণী হোক, তাদেরকে পরভোজী বলে, যেমন ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। রাজ্য 4, প্লান্টি বা উদ্ভিদ জগৎ, এরা স্বভোজী, এরা এক বা বহুকোষী হতে পারে, কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, যেমন ফার্ন, আম, জাম ইত্যাদি। এই যে স্বভোজী মানে কি? এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। রাজ্য 5, অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ, এদের সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিডও থাকে না। এই যে প্লাস্টিডও নেই, কোষ প্রাচীর নেই, তাহলে ওরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এর জন্য ওরা কি খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর, যেমন মাছ, পাখি, মানুষ ইত্যাদি। এই যে মানুষ, পাখি, ওরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? এই যে উদ্ভিদের থেকে নিয়ে খেতে হয়। এই 5টা রাজ্য তোমার বিজ্ঞান বইয়ে 13 পৃষ্ঠায় আছে, লিখে ফেলো, লিখে শিখে ফেলবে সুন্দর করে। সুন্দর করে রাজ্য 1, 2, 3, 4, 5 দিয়ে লিখবে, উদাহরণ দিবে, তারপর শিখে ফেলবে। ঠিক আছে? এখন এটা বিজ্ঞান বই 13 পৃষ্ঠায় আছে, ঠিক আছে? এখন এই যে আমাদের চারদিকে আমরা দেখতেছি অনেক রকমের উদ্ভিদ আছে। উদ্ভিদ মানে কি? গাছ, বিভিন্ন রকমের উদ্ভিদ আছে। উদ্ভিদগুলো কি? অনেকের ফুল হয়, অনেকের হয় না, অনেকের ফল হয়, অনেকের হয় না। এই কারণে উদ্ভিদকে দুভাগ করা হয়েছে, অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদ। এই যে আমাদের চারদিকে অপুষ্পক উদ্ভিদ আছে অনেক রকম। অপুষ্প মানে কি? অপুষ্প, পুষ্প মানে কি? ফুল। ফুল নেই, যেসব উদ্ভিদের ফুল নেই এগুলো হচ্ছে কি? অপুষ্পক উদ্ভিদ। আর ফুল না হলে কি হয় না? ফলও হয় না। তাহলে যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না সেসব উদ্ভিদকে কি? অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্প উদ্ভিদে অনেক রকমের আছে, এরা কি স্পর বা রেণুর সাহায্যে বংশ বিস্তার করে। এই যে কতগুলো অপুষ্পক উদ্ভিদ আছে, এদেরকে মূল, কাণ্ড, পাতায় কি বিভক্ত করা যায় না, যেমন শৈবাল বা স্পাইরোগাইরা। এরা কি ধরনের উদ্ভিদ? সমাঙ্গদেহী, কারণ ওদের মূল, কাণ্ড, পাতায় কোনো ভাগ করা যায় না, একই রকম দেখতে, তাই এদেরকে কি বলে? সমাঙ্গদেহী উদ্ভিদ। আবার কিছু অপুষ্পক উদ্ভিদ আছে, এদের কি কাণ্ড ও পাতায় বিভক্ত করা হয়, এদের কি মূল নাই, মূলের পরিবর্তে কি থাকে? রাইজোয়েট। মূলের পরিবর্তে কি থাকে? রাইজোয়েট। এদেরকে তোমরা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবে তোমাদের বাসার আশেপাশে দেয়ালের কোনায়, স্বেচ্ছেদে জায়গায়, ভেজা দেয়ালে টেয়ালে যে ভেজা কার্পেটের মতো সবুজ একটা আস্তরণ দেখা যায়, সবুজ আস্তরণ। এইটা হচ্ছে একটা আসলে অপুষ্পক উদ্ভিদ। এই যে দেয়ালের কোনায়, গাছের বাকলে, পুরানো প্রাচীরে দেখবে সবুজ একটা আস্তরণ দেখা যায় কার্পেটের মতো, এইটা হচ্ছে সেটা। এটাকে কি বলে জানো? মস। তোমরা পুরানো দেয়ালে, স্বেচ্ছেদে জায়গায়, ভেজা দেয়ালগুলোতে দেখতে পাবে। এটাকে কি বলে? মস। এটাকে কাণ্ড
কাণ্ড পাতা বিভক্ত করা যায়। মূলের পরিবর্তে কি আছে? রাইজোয়েট। ঠিক আছে। তারপর আরেকটা অপুষ্পক উদ্ভিদ আছে, এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ বলা হয়। এটাকে তোমরা দেখবে তোমাদের স্যাঁতসেঁতে জায়গায়, ছায়াযুক্ত জায়গায় এই গাছগুলো হয়। এটাকে আমরা কি বলি জানো? আমরা কিন্তু খাদ্য হিসেবে খাই। এর নাম কি? ঢেঁকি শাক। এটা কি একটা অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে এটা, এই ঢেঁকি শাকটা। বুঝতে পারছো? এটা স্যাঁতসেঁতে জায়গায়, ছায়াযুক্ত জায়গায় হয়। হ্যাঁ, এর নাম কি জানো? ফার্ন। আমরা বলি ঢেঁকি শাক, বিজ্ঞান ভাষায় কি বলবো? ফার্ন। ঠিক আছে। এরপর দেখো, এই এছাড়া আমাদের চারদিকে আরো উদ্ভিদ আছে। যে বলছে আরেকটা উদ্ভিদের নাম কি? সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদটা উদ্ভিদের মধ্যে শ্রেষ্ঠ উদ্ভিদ বলা হয়, কারণ একে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। এদের সপুষ্পক মানে কি? ফুল আছে। তাহলে যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে কি বলে? সপুষ্পক উদ্ভিদ। এরা উদ্ভিদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা হচ্ছে। এই সপুষ্পক উদ্ভিদে কারো ফুল হয়, আবার ফুল হলেও ফল হয় না, কারো ফল হয়। এখন একটু দেখো, এই যে হচ্ছে এটা কি উদ্ভিদ? সপুষ্পক উদ্ভিদ। কেন বলো তো? এই যে ওর মূলটা কোথায়? মাটির নিচে। এখানে দেখা যাচ্ছে না। মূল থাকে সবসময় কি? মাটির নিচে। মাটির উপরে শক্ত অংশটা হচ্ছে কাণ্ড। কাণ্ড, এই যে পাতা, ফুল, এই যে ফল, এগুলো সব দেখা যাচ্ছে। তাহলে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল যে উদ্ভিদে দেখা যাবে সেটা হচ্ছে কি? সপুষ্পক উদ্ভিদ, আর উদ্ভিদের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক আছে। এখন এই যে বললাম সপুষ্পক উদ্ভিদের কারো ফল হয়, কারো হয় না। এই কারণে সপুষ্পক উদ্ভিদকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, আর একটা আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি মানে যে উদ্ভিদের বীজটা নগ্ন অবস্থায় বা উন্মুক্ত অবস্থায় থাকে তাকে নগ্নবীজি উদ্ভিদ বলে। মানে এর বীজটা কি? অনাবৃত, কোনো কিছু দিয়ে ঢাকা থাকে না, অনাবৃত থাকে, এই জন্য কি নগ্নবীজি উদ্ভিদ বলে। এদের তাহলে কি? বীজ যখন নগ্ন, এদের কি থাকে না? ডিম্বাশয় থাকে না। তাই ডিম্বকগুলো কি? উন্মুক্ত অবস্থায় থাকে। পরিণত অবস্থায় ডিম্বকগুলো কি? বীজে পরিণত হয়। এই যে সাইকাস আর পাইনাস উদ্ভিদের বীজগুলো হয় এই টাইপের। তাহলে এখন নগ্নবীজি উদ্ভিদ বুঝতে পারলে তো? এরপর আছে আরেকটা আবৃতবীজি উদ্ভিদ। তাহলে যেসব উদ্ভিদের বীজ ফলের রসাল অংশ দিয়ে আবৃত থাকে তাদেরকে আবৃতবীজি উদ্ভিদ বলে। এটা তোমাদের বইয়ে কত পৃষ্ঠায়? 14 পৃষ্ঠায় আছে। তোমরা ভালো করে দেখে নিবে, শিখে নিবে। এই যে আবৃতবীজি উদ্ভিদগুলো কি ধরনের? এদের ফলে ডিম্বাশয় থাকে। তাহলে ডিম্বাশয় থাকলে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে কি? সজ্জিত অবস্থায়, মানে সাজানো অবস্থায় থাকে। আর নিষেকের পর ডিম্বাশয় ফলে ডিম্বক বীজে পরিণত হয়। এই যে আমরা আম, জাম, কাঁঠাল খাচ্ছি, এগুলো হচ্ছে কি? আসলে আবৃতবীজি উদ্ভিদ। আমরা যে রসাল অংশটা খাই সেটা হচ্ছে আসলে কি? ডিম্বাশয়। আর যে অংশটা ফেলে দিচ্ছি, বীজটা আসলে কি? ডিম্বকটা বীজে পরিণত হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমাদের কি সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগ করা হয়েছে, একটা আবৃতবীজি, একটা নগ্নবীজি উদ্ভিদ। এখন তাহলে তোমরা তোমাদের পড়া বুঝতে পারছো? আজকে আমরা কি কি পড়ছি? জীবের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে। এই যে চলন, খাদ্য গ্রহণ, রেচন, প্রজনন। ঠিক আছে। এরপর হচ্ছে জীবজগৎকে কয়টি ভাগ করা হয়েছে? যে 5টি রাজ্য। এই রাজ্যগুলো ভালো করে শিখে ফেলবে, এগুলো বইয়ে 13 পৃষ্ঠায় আছে। তারপর হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদ আর অপুষ্পক উদ্ভিদ। এগুলো তোমার বিজ্ঞান বইয়ে 14 পৃষ্ঠায় আর 15 পৃষ্ঠায় আছে, এগুলো শিখে ফেলবে। ঠিক আছে। ভালো করে খাতায় লিখবে আর শিখবে। আর আগামী ক্লাসে আমরা এই যে প্রাণী সম্পর্কে, যে উদ্ভিদ সম্পর্কে জানলাম, আগামী ক্লাসে আমরা প্রাণী সম্পর্কে পড়বো, যে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে। ঠিক আছে। এখন আমরা বাড়ির কাজ করবো কি? একটু খাতায় লিখে ফেলো। বাড়ির কাজ হচ্ছে 1 নাম্বার, শৈবাল, মস ও ফার্ন উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখো।
2 নাম্বার, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। এই যে এখন আমি আলোচনা করলাম শৈবাল কিরকম, মস কিরকম, ফান কিরকম, নগ্নবীজি, আবৃতবীজি, এই যে আলোচনা করছি, তোমার বইও আছে, বইয়ের সাহায্য নিয়ে সুন্দর করে লিখবে খাতায়। বন্ধের পর আমি এগুলো দেখবো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস দেখবে, শিখবে, খাতায় লিখবে, এই তোমাদের এখন কাজ। আর অবসর সময়ে শুধু খেলাধুলা করবে, কেমন? আর প্রিয় শিক্ষার্থীরা, এখন জানো কি বর্ষাকাল, তাই না? বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় কিন্তু তোমার তো স্কুলও বন্ধ, কোথাও যেতেও পারতেছো না, বাসায় বসে আছো, তুমি এই সময় একটা অন্তত গাছ লাগাও, তোমার পছন্দের গাছ, সেটা সবজি গাছ, ফলের গাছ বা যে কোনো ফুলের গাছ হতে পারে, ঠিক আছে? কয়েকদিন পর যদি এখানে ফুল ফল ধরে, তোমার মনটা কি হবে? আনন্দ ভরে যাবে, আর পরিবেশটা কি হবে? খুব সুন্দর হবে, ঠিক আছে? প্রিয় অভিভাবক, আপনার অনুপস্থিতিতে আপনার বাচ্চা বাসায় থাকছে না, ঘরের বাইরে চলে যাচ্ছে, এই ব্যাপারটা অবশ্যই নিশ্চিত করবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।